এক জীবনে দুবার পৃথিবীতে আসার সৌভাগ্য কেবল লিনলি হোপের। স্বাভাবিক জন্মের আগে আরেকবার ওকে মাতৃগর্ভের বাইরে এনেছেন চিকিৎসক। আর তাই যুক্তরাষ্ট্রের এই শিশুর বছরে 2টি জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাইদুল। তবে আগে জেনে নিচ্ছি শিরোনাম। জোর করে নেতৃত্বে আনার বিপক্ষে ওবায়দুল, তারেকের মতো না বানানোর আহ্বান জয়ের। ডিএনবি প্রশ্নে বিপরীত প্রান্তে পুলিশ ও র্যাব, এক বাহিনীর দাবি নাকচ করছে অন্য পক্ষ। ঢাকা টেস্টে উইকেট নিয়ে নির্ভর টাইগাররা, টপ অর্ডারে ব্যাটিংয়ে মনোযোগ ইংল্যান্ডের। রদনাটে বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে প্রশ্ন ফাঁসের শাস্তি। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ছাত্রলীগ কর্মীদের তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিকেলে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। ছাত্রলীগকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ছাত্রলীগের নেতারা। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংগঠনের কেউ যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখার নির্দেশও দেন তিনি। কোন রকম সন্ত্রাস জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হবে না, এটা আমরা ঘোষণা দিয়েছি। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় উন্নত দেশ, শান্তিপূর্ণ দেশ। কাজে শুধু বক্তৃতা দিলে হবে না, এটা কার্যকর করতে হবে। কোনো ছেলে মেয়ে বিপথে যেন না যায়। ছাত্রলীগের কর্মীদের যেমন আদর্শের কর্মী হতে হবে, সেই সাথে অন্য ছেলে মেয়েরাও যেন কেউ বিপথে না যায় সেটা দেখতে হবে। আমরা যেমন প্রধানমন্ত্রী বলেন, যাদের জন্ম বাংলাদেশে নয় তারা দেশের জন্য কাজ করতে পারেন না। মাটির টান না থাকলে দেশকে ভালোবাসা যায় না। ভারতের মাটিতে জিয়াউর রহমানেরও জন্ম, এবং তারা মাইগ্রেট করে তার বাবা মা করাচিতে গিয়েছিল, তাদের কবর কিন্তু করাচিতে, তার বাবা মার কবর। এরপরে এরশাদ আসলো ক্ষমতায়, তার জন্ম হলো কুচবিহারে, ভারতের মাটিতে, যে কারণে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় বলতাম কুচকুচ বিহারি। এরপর খালেদা জিয়া, তার জন্ম হচ্ছে শিলিগুড়িতে, সেটাও ভারতের মাটিতে। দেশের বর্তমান প্রবৃদ্ধি 7.11% উন্নীত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে বিস্ময়। আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রলীগকে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান শেখ হাসিনা। অশিক্ষিত কেউ ক্ষমতায় আসলে পরে সেই দেশের অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে জোর করে দলীয় পদে আনার পক্ষে নন ওবায়দুল কাদের। জয়ও তারেক রহমানের মতো হতে চান না বলে জানিয়েছেন তিনি। ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক। সম্মেলনের পর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর প্রথম বৈঠক বসে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জেল হত্যা দিবসের কর্মসূচির পরিকল্পনা তুলে ধরেন। কথা বলেন দলের সহসম্পাদক পদের সংখ্যা নিয়েও। সে গঠনতন্ত্র অনুযায়ী আমরা আমাদের সহ সম্পাদকের যে পদগুলো আছে এগুলো আমরা 100-র মধ্যে সংবিধানে যেভাবে আছে, ইট উইল নট গো বিয়ন্ড 100। সজীব ওয়াজেদ জয় চলতি কমিটিতে আসছেন কিনা এ প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। তিনি আমাদের ফিউচার লিডার, কিন্তু রাজনীতিতে সরাসরি কমিটিতে আসা সে ব্যাপারে তার আগ্রহেরও ব্যাপারেও তো গুরুত্ব দিতে হবে। এখন জোর করে তো আপনি তার উপরে কিছু আরোপ করতে পারেন না, তার নিজের সম্মতিরও ব্যাপার আছে। সোজা কথা আমরা যা ইঙ্গিতে বুঝেছি, নাম বলেননি, বলছেন আমাকে তারেক জিয়া বানাবো। নতুন কমিটি বৃহস্পতিবার বনানী কবরস্থানে
বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কবরে শ্রদ্ধা জানাবে বলে জানানো হয়েছে। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ এই কারণে নির্বাচন নিয়ে সংলাপে বসতে রাজি নয় বলেও মন্তব্য করেছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিকেলে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি দাবি করেন আওয়ামী লীগের সম্মেলনে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো ঘোষণা না আসায় গণতন্ত্রকামী মানুষের হতাশা বেড়েছে। সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অভিযোগ করে তিনি বলেন, এই ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই সংকটগুলো নিরসন করবার জন্য আমরা একটা আলোচনায় বসি, কিন্তু এরা সেই আলোচনা তো যেতে চায় না, কারণ তারা জানে যে যে কোনো নির্বাচন হলেই যদি সেটা সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হয় তাহলে তাদের সেখানে ভরাডুবি হবে। সেই কারণেই তারা সেই নির্বাচন দেখতে চায় না, তারা গণতন্ত্রে ফিরে আসতে চায় না। সেই কারণেই তারা বারবার করে বলে যে গণতন্ত্র আমাদের সেকেন্ডারি বিষয়, প্রাথমিক বিষয় নয়। কোচিং সেন্টার, শিক্ষক সহ প্রশ্ন ফাঁসে জড়িতদের তালিকা করে নজরদারি চলছে। তাদের কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 1 নভেম্বর থেকে অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে সচিবালয় সকালে আয়োজিত সভায় মন্ত্রী কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় প্রশ্ন ফাঁস অনেক কমেছে। ভুয়া প্রশ্নপত্র তৈরি করে যারা প্রতারণা করেছে তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছে। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এটাকে অন্য পরীক্ষার মতো পাশ ফেলের সঙ্গে তুলনা করা যাবে না। এতে নিশ্চিত হয়ে যান যে প্রশ্ন আউট করার কোনো সম্ভাবনা নাই, এবং করলে পরে যারা করতে পারতেন তারা কেউ এখন আর নজরদারির বাইরে নাই। শিক্ষকদের মধ্যেও এই ধরনের কিছু লোক ঢুকে পড়তেছেন যারা শিক্ষকদেরকে মানে সম্মান নষ্ট করে দিচ্ছেন। তাদেরকেও চিহ্নিত করা হয়েছে, ধরা হয়েছে। এর সাথে যারা কোচিং সেন্টার জড়িত তারা নজরদারির মধ্যে আছেন, এবং তাদেরকেও সেই দিন আরো ভালো করে নজরদারিতে রাখা হবে আগে থেকে, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেএমবি সদস্যরা ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যায় জড়িত এবারে এমন দাবির 5 দিনের মাথায় তা নাকচ করে দিয়েছে পুলিশ। এমনকি আসলে নিহত জঙ্গি সারোয়ার জাহান ওরফে আব্দুর রহমানকে নব্য জেএমবির প্রধানও মানছে না পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে সারোয়ার ছিলেন জেএমবির তৃতীয় সারির নেতা। ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র অনুযায়ী বিএনপি নেতা আব্দুল কাইয়ুম ও তার ভাইসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের নির্দেশ দিয়েছে আদালত। তার ঠিক আগে আগে গত শুক্রবার সংবাদ সম্মেলন ডেকে র্যাব মহাপরিচালক জানান, এ হত্যাকাণ্ড ঘটিয়েছে নব্য জেএমবি সদস্যরা। র্যাবের মহাপরিচালক স্পষ্টই অন রেকর্ড বলেছেন যে তাভেল্লা সিজার হত্যাকাণ্ডের সঙ্গে নব্য জেএমবি জড়িত এবং তারাই এই ঘটনা ঘটিয়েছে। আমি সাক্ষাৎকারটি শুনিনি, তবে আমার ধারণা যে উনি এটি বলেননি, কারণ কোনো দায়িত্বশীল ব্যক্তি একটা বিচারাধীন মামলা নিয়ে কোনো মন্তব্য করতে পারেন না। এদিকে সম্প্রতি র্যাবের অভিযানে নিহত হওয়া জঙ্গি সরোয়ার জাহান ওরফে আব্দুর রহমানকে নব্য জেএমবির প্রধান বলে দাবি করেন র্যাব মহাপরিচালক। এর সাথেও ভিন্ন মত পোষণ করেন মনিরুল ইসলাম। প্রায় 13 বছর সে জঙ্গি জীবন যাপন করেছে, এবং সবশেষে সে নব্য জেএমবি গঠনের মাধ্যমে আবু ইব্রাহিম আল হানিফ নামে এই সংগঠনের আমির হিসাবে আত্মপ্রকাশ করে। সে মূলত তামিমের ডেপুটিদের পরের ধাপের নেতা হিসেবে আমাদের কাছে তথ্য রয়েছে। র্যাব দাবি করছে যে আসলে সারোয়ার জাহানই নব্য জেএমবির প্রধান ছিলেন। এই বিষয়টা আসলে তাহলে এটি আমাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ নেই। তাকে ডিএনএ টেস্ট করে যদি কোনো তথ্য পাওয়া যায় সেটি আমরা বিবেচনা করে দেখব। তাভেল্লা সিজার হত্যা মামলার তদন্ত সঠিকভাবেই হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। যাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আর জঙ্গি সংগঠন নব্য জেএমবি ও আনসার আল ইসলামকে নিষিদ্ধ করার প্রক্রিয়াও চলছে বলেও জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের কাউন্টার টেরোরিজম আর র্যাবের দুই রকম তথ্যর এটার একটা অদ্ভুত বিষয় দেখলাম। এটার সুযোগ কি যারা আসলে যাদেরকে ধরার জন্য ওনারা কাজ করছেন তারা নিতে পারেন কিনা? সেটা আসলে একটা ভয়ের বিষয়, এবং আসলে এই দুটো সংস্থার কিন্তু একে অপরকে পরিপূরক, সম্পূরক বা সহযোগী হিসেবে কাজ করার কথা। একটি সংস্থা একটু ভুল বলছে, এটা তো বোঝাই যাচ্ছে। আমি জানি না, মানে সত্যের তো নানা রকম ভাষণ থাকে, কিন্তু আপনাদের যদি জানেন যে আজকে পত্রিকায় একাধিক পত্রিকায় অ্যাটলিস্ট এরকম একটা খবর এসেছে যে পুলিশ হেডকোয়ার্টার থেকে খুব দ্রুত
একটি সার্কুলার দেওয়া হচ্ছে যেটাতে পুলিশ বাহিনী সদস্য এবং র্যাব সদস্যদেরকে বলা হবে যে তারা যেন কোনো রকম কোনো গন্ডগোলে পরস্পর দ্বন্দ্বে না জড়িয়ে পড়েন। যদি এরকম কোনো দ্বন্দ্বে জড়াতেই হয় বা এরকম কোনো সিচুয়েশন হয়, তাতে যাতে যিনি সিনিয়র আছেন তিনি যেন সঙ্গে সঙ্গে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং ছবি তুলে এটি পাঠান। ব্যাপারটা এই পর্যায়ে পর্যন্ত পৌঁছেছে, কারণ কয়েকদিন আগে র্যাবের মহাপরিচালক এক্সাক্ট 27 সেপ্টেম্বর তিনি একটি চিঠি লিখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খানকে, যেটাতে তিনি বলেছেন যে অনেক ক্ষেত্রেই পুলিশ সদস্যরা র্যাব সদস্যদের সাথে বাড়াবাড়ি করছে, কোনো কোনো ক্ষেত্রে শারীরিক আঘাতেরও প্রমাণ পাওয়া গেছে। এটিও বলা হয়েছে যে আসলে র্যাব সদস্যদের সাথে পুলিশ সদস্যদের এই গন্ডগোল মেটানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে 3 সদস্যের মানে একটি তদন্ত কমিটিও করা হয়েছে আসলে এটি দেখার জন্য। বিষয়টা অদ্ভুত, বিশেষ করে জঙ্গি বা এই ধরনের যাদেরকে ধরার ক্ষেত্রে তথ্যগুলো সঠিকভাবে নেওয়া এবং সেগুলো আমাদের সবার উদ্দেশ্যে দেওয়াটা বেশি জরুরি বলে মনে হচ্ছে। এবং আমার কাছে যেটি মনে হয় যে এটি সকল পক্ষের খেয়াল রাখা উচিত, কে এটি করলো, কে বেশি ক্রেডিট পাবে, কে বেশি ক্রেডিট পাবে না, তার থেকে বড় হয়ে ওঠা উচিত যে আসলে কাজটি ঠিকমতো করা হয়েছে কিনা। প্রাচীন প্রবাদ মনে করে বিড়ালটি কালো কি সাদা সেটি দেখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তা ইঁদুর মারে কিনা সেটি হচ্ছে আমাদের প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার 5 বছরের শিশুটি এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শিশুটি সুচিকিৎসায় 9 সদস্যের মেডিকেল বোর্ড করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ধর্ষক সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিশুটির বাবা। ঢাকা মেডিকেলের পোস্ট অপারেটিভ ব্লকে 5 বছরের শিশুটি মৃত্যুর সাথে লড়ছে। গাইনি, শিশু, সার্জারি ও মানসিক বিভাগের সমন্বয়ে গঠিত 9 সদস্যের মেডিকেল বোর্ডের পরামর্শে শিশুটির চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে অপারেশন করা হবে। চিকিৎসকরা বলছেন শিশুটিকে প্রাণে বাঁচানো সম্ভব হলেও অঙ্গহানির আশঙ্কা আছে, তবে তাকে পুরোপুরি সুস্থ করার আপ্রাণ চেষ্টা করা হবে। আশা করছি যে হয়তো তাকে সারিয়ে তোলা যাবে, কিন্তু বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের সমন্বয়ে আমরা একটা বোর্ড করেছি এবং তাদের সহায়তা লাগবে। এর জন্য আমাদের পেডিয়াট্রিক সার্জারি তো আছেই, পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক্স এরা আছে। স্বজনদের আকুতি শিশুটির সুস্থতা আর পাশবিক নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি। কালকে আসামি আটক হয়েছে, কিন্তু এখন আমি ওর বিচার চাই, খুব ভালো বিচার, এমন দ্রুত চাই, তার জন্য ফাঁসি হয়, এটাই আমি চাই, খুব তাড়াতাড়ি। কোনো ধরনের দুঃসংবাদ যাতে না শুনতে হয় সেজন্য হাসপাতালের করিডোরে প্রার্থনা করে যাচ্ছেন শিশুটির বাবা কাকারা। তাদের চাওয়া শিশুটির দ্রুত সুস্থতা। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবরের জন্য রুবাই ইফতেখার আপনাকে চলে যাচ্ছি। ঢাকা টেস্টের জন্য খুব আগ্রহে অপেক্ষা করছি আমরা। ঢাকা টেস্টের জন্য আসলে আজকে অনুশীলন শুরু হয়েছে এবং পুরো টিম, তামিম ইকবাল কথা বলেছেন আমাদের সাথে, তিনি জানিয়েছেন যে আসলে উইকেট নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আসলে উইকেটের থেকে পারফরমেন্স বা ব্যাট হাতে আমাদের পারফরমেন্সটা কেমন, এবং ইংল্যান্ডের ক্রিকেটারও কিন্তু একই জিনিস বলছেন যে ব্যাট হাতে পারফর্ম করলে আসলে উইকেটটা তেমন গুরুত্বপূর্ণ। সেই খবরগুলো আমি জানাবো, তার আগে একটা বিরতি নিচ্ছি, আর যখন ফিরবো আরো জানাবো। ফিফার কাছে সর্বোচ্চ সুবিধা চাইবে বাফুফে, জেলা ক্রীড়া সংস্থা ফেডারেশনের বিরোধ মেটানোর উদ্যোগ। 9:28 ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। চট্টগ্রামের পর ঢাকাতেও স্পিনিং ট্র্যাক চাইছে বাংলাদেশ, তবে উইকেট ও কন্ডিশন নিয়ে মনোযোগ না দিয়ে নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায় টাইগাররা, এমনটাই জানিয়েছেন তামিম। চট্টগ্রাম টেস্টের পর একদিন বিরতি দিয়ে আজ অনুশীলন করেছে বাংলাদেশ এবং ইংল্যান্ড। ঢাকা টেস্টের প্রস্তুতির সময় হাতে গোনা 2 দিন, পেটের পীড়ায় একদিন হাতছাড়া সাব্বিরের। সুখবর হচ্ছে জ্বর ও পেটের অসুখ নিয়ে চট্টগ্রাম টেস্ট খেলা সাব্বির পূর্ণ সুস্থ হয়ে নামছেন ঢাকা টেস্টে। আজকে ওর এন্ডোস্কোপি টেস্ট করানো হয়েছিল, যে আমরা যে সাসপেক্টিং যেগুলি চিন্তা করতেছিলাম ওইরকম কোনো সমস্যা ওর নাই। নর্মাল গ্যাস্ট্রিকের সমস্যা, পেপটিক আলসারের সমস্যা ডাক্তাররা সাসপেক্ট করতেছিলেন, ওইরকম কোনো ঝামেলা এই মোমেন্টে ওর ভিতরে নাই। মেডিকেলি এতটুকুই সাজেশন আছে, তো আর ওর পেনের লেভেলটাও অনেক কমে গেছে, তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তার মধ্যে।
ঢাকা টেস্টের আগেও ঘুরে ফিরে আসছে চট্টগ্রাম টেস্ট। শেষ পর্যন্ত ফলাফলে হার লেখা হলেও টাইগারদের ইতিবাচক পারফরমেন্স নজর কেড়েছে। তবে সহ অধিনায়ক আত্মতুষ্টির কিছু দেখছেন না, ঢাকা টেস্টে জয়ে চোখ রাখছেন। মিডিয়া বলেন, মানুষজন খালি বলতেছে যে আমরা খুব ভালো খেলছি, এটাই নিয়ে যদি আমরা চিন্তা করে আগাই তাহলে আমার মনে হয় না আমাদের জন্য খুব একটা বেশি ভালো সাইন হবে। এটাই আমাদের চেষ্টা থাকবে যে যখনই আমরা খেলতে যাব যতটুকু আমরা পারি আমরা চেষ্টা করবো যে ম্যাচটা জিতার। চট্টগ্রাম টেস্ট রোমাঞ্চের মূল ভূমিকা ছিল উইকেট, ঢাকা টেস্টেও খুব একটা পাল্টাচ্ছে না তার চরিত্র। ইংলিশদের ঘায়েল করতে নিখাত স্পিনিং ট্র্যাক চাইছেন কোচ ও অধিনায়ক। টাইগাররা অবশ্য এত আগে উইকেট নিয়ে মাথা ঘামাচ্ছেন না। টিম ম্যানেজমেন্টের একটা ডিসিশন হবে, এটা আসলে আমি এখানে ডিসক্লোজ করে দেওয়া আমি মনে করি না একটা রাইট জিনিস। এটা নিয়ে নিশ্চয়ই প্ল্যানিং হচ্ছে, আমরা সবাই ডিসকাস করব যেটা আমাদের টিমের জন্য ভালো হবে, যেটা আমাদের জন্য স্যুট করবে বেশি। আমার মনে হয় ওরকম ধরনেরই উইকেট হবে। চট্টগ্রাম টেস্টে টপ অর্ডার ব্যাটসম্যানরা রান খরায় ভুগেছেন, তাই ঢাকা টেস্টকে সামনে রেখে ব্যাটিংয়ে জোর দিয়েছে ইংল্যান্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রাম টেস্টের পর আইসিসি র্যাঙ্কিং উন্নতি হয়েছে টাইগারদের। অভিষেক হওয়া মেহেদী মিরাজ জায়গা পেয়েছেন 61 নম্বরে। ফিফার প্রতিনিধি দলের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চাচ্ছে বাফুফে। 4 বছরের পরিকল্পনার জন্য টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিংকে নিয়ে টুর্নামেন্ট ও ফুটবল ক্যালেন্ডারের কাজ করছে ফেডারেশন। এজেন্ডার বাইরে গুরুত্ব পাচ্ছে নারী ফুটবলের উন্নয়ন এবং জেলা ক্রীড়া সংস্থাও ফুটবল ফেডারেশনের বিরোধ সমাধানের উদ্যোগ। গোল প্রজেক্ট শেষে নতুন প্রজেক্ট ফরওয়ার্ড প্রোগ্রাম হাতে নিয়েছে ফিফা। পিছিয়ে যাওয়া দেশগুলোকে নিয়ে কাজ করছে বিশ্ব ফুটবল সংস্থা। এই প্রোগ্রামের আওতায় রয়েছে বাংলাদেশের ফুটবল। সমস্যা ও উন্নয়ন খতিয়ে দেখতে 1 নভেম্বর ঢাকায় আসছেন ফিফা ও এএফসির 4 প্রতিনিধি দল। নিচের দিকে নামতে থাকা বাংলাদেশের ফুটবল নিয়ে আবারও স্বপ্ন দেখছে ফেডারেশন। তৃণমূল ফুটবল থেকে শুরু করে বয়সভিত্তিক ঘরোয়া ও জাতীয় দল গঠনে ফিফার পরামর্শ নেবে ফেডারেশন। এর মধ্যে 4 বছরের কর্মপরিকল্পনা গুছিয়ে নিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিং। যেহেতু ফাইন্যান্সটা একটা অনেক বড় বিষয়, তো আমরা এখানে ফিনান্সিয়াল বেশ কিছু ইস্যু যেগুলো আমরা ফিফার সাথে শেয়ার করতে পারবো, যেখান থেকে আমরা একটা ধারণা পাবো যে আসলে ফিফার কাছ থেকে কোন কোন জায়গাতে সাহায্য সহযোগিতা নেওয়া সম্ভব হচ্ছে। যতটুকু নেওয়া যায় আমরা সর্বোচ্চ ব্যবহারটাই বা সর্বোচ্চ আর্থিক সহায়তা ফিফার থেকে নেওয়ার ব্যাপারে আমরা উদ্গ্রীব থাকবো। প্রতিনিধিদের সঙ্গে তৃণমূল ফুটবলের উন্নয়ন ও নানা সমস্যা নিয়ে আলোচনায় বসতে চায় ফেডারেশন। এজেন্ডার বাইরে থাকছে ডিএসএ ও ডিএফএ বিরোধ মেটাতে ফিফার সহযোগিতা কামনা। আমাদের ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের এবং সেটা পেরিফেরাল বেশ কিছু সুযোগ সুবিধা এবং তাদের সমস্যাসমূহ, তো এই বিষয়গুলো নিয়ে এবং আমাদেরও যে গঠনতন্ত্রের বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা যদিও আমাদের এবারের তাদের ভিজিটের অবজেক্টিভসের সাথে এই জিনিসটা ঠিক সরাসরি জড়িত না, বাট আমার মনে হয় আমরা এই বিষয়টি নিয়ে তাদের সাথে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করে রাখবো। নারী ফুটবল এগিয়ে নিতে ফিফার প্রতিনিধি দলের কাছে সহযোগিতা চাইবে বাফুফে। বাংলাদেশ নারী রেসিডেন্সিয়াল ফুটবল প্রোগ্রামে ফিফাকে সংযুক্ত করতে প্রস্তাব দিতে যাচ্ছে ফেডারেশন। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 4 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি, অন্তত এমনটি বলছে জাতীয় অর্থনৈতিক পরিষদে প্রকাশিত বিশ্ব খাদ্য কর্মসূচির মূল্যায়নে। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসিতে এই মূল্যায়নটি প্রকাশ করা হয়। 2030 সাল নাগাদ ক্ষুধা ও অপুষ্টি দূর করতে খাদ্য ও সামাজিক নিরাপত্তা খাতের প্রকল্পগুলিকে ঢেলে সাজানোর কথা বলেছেন অর্থমন্ত্রী। বাংলাদেশে গত 2 দশকে 2 কোটির বেশি মানুষ দারিদ্র্য রেখার উপরে উঠেছে। দারিদ্র্য জয়ের এই বিশ্ব স্বীকৃতি দিতে ঢাকায় আসেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। একই সময় বিশ্ব ক্ষুধা সূচকেও বাংলাদেশের অবস্থানের উন্নতির কথা বলেছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী 118 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 90, ভারত ও পাকিস্তানের অবস্থান আরও নিচে। বাংলাদেশের এই উন্নতির পরেও 4 কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলছে বিশ্ব খাদ্য কর্মসূচির মূল্যায়ন। এতে প্রধান হিসেবে কাজ করা এসআর ওসমানী বলেন, ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অর্জন ভালো হলেও অপুষ্টি রোধে এখনো কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি। Inequality among the nutritional status of the poorer families and the richer families. অপুষ্টির ক্ষেত্রে বৈষম্য বাড়ছে, বিশেষত ধনী ও দরিদ্র পরিবারের মধ্যে। বিশ্বের 95টি দেশের মধ্যে 11টি দেশে এটি বেশি বাড়ছে, বাংলাদেশ তাতে আছে। India and Nepal are among those 11 countries. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ক্ষুধা দূর করা মানে খাদ্য নিরাপত্তা নয়। এ ধরনের প্রতিবেদন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরিতে সহায়তা করবে বলে উল্লেখ করেন তিনি। Claim to nutrition as a human right
2030 সাল নাগাদ ক্ষুধা ও অপুষ্টি দূর করতে খাদ্য ও সামাজিক নিরাপত্তা খাতে কর্মসূচি বাড়ানো হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় অর্থ রাখা হবে আগামী বাজেটগুলোতে। Additional sort of encouragement to move forward. 2030 সাল নাগাদ ক্ষুধা ও অপুষ্টি দূর করার বাধ্যবাধকতা রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানার আগে নিচ্ছে একটি বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। চীন, ভিয়েতনাম সহ পূর্ব এশিয়ার দেশগুলোতে বন্যপ্রাণীর বাজার বন্ধের অনুরোধ করবে সার্ক। রাত 9:44 আমরা ফিরে এলাম। প্রশ্ন ফাঁসের শাস্তি এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। তাফিক বলছেন প্রশ্ন ফাঁসের শাস্তি বিষয়ে গুরুত্ব দেওয়া আছে, প্রশ্ন ফাঁস বন্ধের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। ফারজানা বলছেন প্রশ্ন ফাঁসের শাস্তির আইন আরো কঠোর এবং সঠিকভাবে প্রয়োগ হওয়া দরকার। নাজমুল বলছেন আইন তৈরির পাশাপাশি মানুষের সচেতনতা তৈরিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার। হাবিব বলছেন শুধু আইন দিয়ে সমস্যার সমাধান হবে না, মানুষের সচেতনতার উপর গুরুত্ব দেওয়া উচিত। সাকিব বলছেন প্রশ্ন ফাঁসের মতো অপরাধের বিরুদ্ধে শাস্তি আরো কঠোর হওয়া উচিত। মাসুম বলছেন প্রশ্ন ফাঁস একটি বেধির মতো হয়ে যাচ্ছে, কোনোভাবে লাগাম টানা যাচ্ছে না, এর শাস্তি একেবারে লঘু হয়ে গেছে। জাকির বলছেন প্রশ্ন ফাঁসের অপরাধের শাস্তির বিধান থাকলেও সে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। মিথুন বলছেন প্রশ্ন ফাঁসের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সরকার সঠিক পদক্ষেপ নেবে বলে আশা করি। হাফিজ বলছেন যে পদ্ধতিতে শিক্ষা চুরি করা যায় তা কখনো সঠিক শিক্ষা পদ্ধতি হতে পারে না। নুসরাত বলছেন প্রশ্ন ফাঁসের ব্যাধি থেকে মুক্তি না মিলে জাতির মারাত্মক ক্ষতি হবে। সবাই আসলে প্রশ্ন ফাঁসের খারাপ দিকগুলো তুলে ধরছেন। আমি নাজমুল এবং হাবিবের যে দুটো মেসেজ তারা পাঠিয়েছেন যে আসলে সচেতনতা তৈরি হতে হবে যেন আমরা এই প্রশ্ন ফাঁস টাকে আসলে ঠেকাতে পারি, যে প্রশ্ন ফাঁস করা প্রশ্ন নিয়ে আমরা পরীক্ষাটা কেন দেই বা পরীক্ষাটা কেন এত গুরুত্বপূর্ণ, যে আমাদের একটা ফাঁস করা প্রশ্ন। আমি পত্রিকায় দেখেছি যে 3 লক্ষ টাকা দিয়েও নাকি অনেক অভিভাবক তাদের সন্তানের জন্য প্রশ্ন কিনেছেন ফাঁস হওয়া। অভিভাবকরা কিনছেন, অভিভাবকরা এটা আসলে ভয়ঙ্কর 4টি পাবলিক পরীক্ষায় গত 4 বছরে 63টি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে, যা মানে নিঃসন্দেহে মানে এটি খুবই উদ্বেগজনক। রুবাইত যেটি বলছেন সেটি যেটি আদর্শ অবস্থা, আমি কেন প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্নের ক্ষেত্রে কেন পরীক্ষা দিব, কিন্তু যখন এটি মনে করা হয় যে এই মাত্র এই 2 লাখ 3 লাখ, আমি শুনেছি লাখ লাখ টাকা মেডিকেল কলেজের ভর্তির প্রশ্নপত্র বিক্রি সেইটি যদি আমি একবার পাই, আমি মেডিকেল কলেজে চান্স পেয়ে যাচ্ছি, তারপর আমি ডাক্তার হয়ে যাচ্ছি, সেইটি যখন আকর্ষণের মধ্যে থাকে তখন আসলে এটি থেকে লোভ থেকে মুক্তি পাওয়া আসলে এটি খুব কঠিন কাজ। তবে আমাদের একজন দর্শক একটি কথা বলেছেন, যে পদ্ধতিতে শিক্ষা চুরি করা যায় তা কখনো সঠিক শিক্ষা হতে পারে না। সেটি আসলে খুবই খাঁটি কথা বলেছেন তিনি। কারণ যদি আমি প্রশ্নটি চুরি করে সেটি ব্যবহার করতে পারি এবং তাহলে সেই শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে সমস্যা আছে সেটি ধরেই নেওয়া যায়। আসলে এটা গত কয়েক বছর ধরে এমন পর্যায়ে চলে গেছে আসলে, বিশেষ করে বাচ্চাদের, বাচ্চারা তো এসব বুঝেই না, তাদের উপর নিশ্চয়ই যখন তারা জানতে পারে বিষয়গুলো একটা নেগেটিভ প্রভাব তো অবশ্যই পড়ে এবং মানে তাদের প্রস্তুতি নিয়ে তাদের এক ধরনের হতাশারও সৃষ্টি হতে পারে। যাই হোক, দর্শকদের ধন্যবাদ, তারা অনেক রকম মতামত পাঠিয়েছেন। বন্য প্রাণী পাচার রোধে একমত হয়েছে সার্ক দেশগুলি। মিয়ানমার, ভিয়েতনাম, লাওস ও চীন সহ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে বন্যপ্রাণী বাজার বন্ধের অনুরোধ করা হবে। ঢাকায় সাউথ এশিয়া ওয়াইল্ড লাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কের প্রথম দিনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। 2 দিনের বৈঠক শেষ হচ্ছে কাল। সুন্দরবন, রেমাকেলেঙ্গা, লাওয়াছড়া সহ প্রায় 40টি জায়গায় বন্যপ্রাণীর আশ্রয়স্থল। চোরা শিকারীদের হাতে এসব বনে প্রতিদিন মারা পড়ছে প্রাণী। জীবন্ত প্রাণী পাচার হচ্ছে বিদেশে। বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবহারের পাশাপাশি পাচারকারীরা এখন তৎপর হচ্ছে সমুদ্রপথে। এখান থেকে চলে যায় মিয়ানমার, মালয়েশিয়া হয়ে চীনে। বিশ্লেষকরা বলছেন পাচার হওয়া বন্যপ্রাণীদের সিংহভাগের যোগান আসে দক্ষিণ এশিয়া থেকে। বাংলাদেশে একটি চক্র বন্যপ্রাণী পাচারের সঙ্গে যুক্ত। গত 5 বছরে প্রায় 27,000-এরও বেশি বন্যপ্রাণী উদ্ধার ও 203টি মামলা করেছে বাংলাদেশের বন বিভাগ। Rules and regulations got to be there, not that in আপনি যখন কোনো আইন করছেন তখন সেই বিশ্বাস থেকে করা উচিত যে এই আইন বন্যপ্রাণী হত্যা এবং পাচার সম্পূর্ণরূপে বন্ধ করবে। crimes or trafficking will be totally stopped. পাচার ঠেকাতে পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে চুক্তি করতে যাচ্ছে ওয়াইল্ড লাইফ এনফোর্সমেন্ট। যেই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড থাকে অবশ্যই সেটা ট্রাফিকিং এর আওতায় আসবে, পোচিং হবে।
মার্কেট ডিমান্ডটাকে কার্ভ করা দরকার এবং ফর দ্যাট রিজন উই লাইক টু কোঅর্ডিনেট উইথ দি এশিয়ান ওয়েভ সাওয়েন উইল কোঅর্ডিনেট উইথ এশিয়ান ওয়েভ। রাজনৈতিক বৈরী পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের বৈঠকে যোগ দেয়নি পাকিস্তান। এছাড়া অভ্যন্তরীণ জটিলতায় প্রতিনিধি পাঠাতে পারেনি আফগানিস্তান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের লিনলি হোপকে বলা হচ্ছে দ্বিতীয়বার জন্ম নেওয়া শিশু। এক জীবনেই দুবার পৃথিবীতে এসেছে সে। মাতৃগর্ভে যখন লিনলির বয়স 23 সপ্তাহ তখন অস্থায়ীভাবে তাকে বের করা হয় টিউমার অপসারণের জন্য। এরপর আবার স্থাপন করা হয় মাতৃগর্ভে। গত জুনে স্বাভাবিকভাবে জন্ম নেয় লিনলি। হাসপাতালের বিছানায় ঘুমের অতলে নবজাতক লিনলি, তবে একটু যেন ক্লান্ত। দুইবার জন্ম নেয়া একমাত্র শিশু এই লিনলি। মা মার্গারেটের গর্ভাবস্থার 16 সপ্তাহ পর আল্ট্রাসোনোগ্রামের সমস্যা দেখতে পান চিকিৎসকেরা। ভ্রূণে ধরা পড়ে টিউমারের অস্তিত্ব। অনেকেই পরামর্শ দেন গর্ভপাতের, তবে হাল ছাড়েননি টেক্সাসের চিলড্রেন ফোটো সেন্টারের চিকিৎসকেরা। সিদ্ধান্ত হয় অস্ত্রোপচারের। লিনলির ক্ষেত্রে দেখা গেছে টিউমারটি ওর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। এরকম ক্ষেত্রে সাধারণত টিউমারটি বড় হয়ে হৃৎপিণ্ড অকেজো করে দেয়, ফলে মারা যায় শিশুটি। সম্পূর্ণ অস্ত্রোপচারে সময় লেগেছে 5 ঘন্টা। তবে অপরিণত লিনলিকে সে সময় মাতৃজঠরের বাইরে থাকতে হয়েছে 20 মিনিটের মতো। ঝুঁকি মেনে নিয়ে 1.3 পাউন্ড ওজনের লিনলির দেহে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। এরপর আবারও ফিরিয়ে দেওয়া হয় গর্ভাশয়ে। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের 90% অপসারণ করা হয়, তবে এখনো কিছুটা বাকি রয়ে গেছে। লিনলির 8 বছর হলে আবারও অস্ত্রোপচার করতে হবে, তবে চিকিৎসকেরা বলেছেন ভয়ের কিছু নেই। এই অস্ত্রোপচারের 12 সপ্তাহ পর পরিপূর্ণ শিশু হিসেবে পৃথিবীতে আসে লিনলি হোপ। মায়ের কাছে তাই সন্তানের জন্মদিন দুটো। আগামীতে প্রতি বছর লিনলির 2টি জন্মদিনই পালন করবে পরিবার। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব দুবাই ডিজাইন উইকের কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের শুভরাত্রি।